বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই ভিডিওটি শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে বিশ্বব্যাপী আমাদের মুসলমানদের পবিত্র মাস রমজান আসছেন, সবাই শুরু করতে যাচ্ছেন এবং এই পবিত্র রহমতের মাসে শুরুতেই আমি সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা রইল, যাতে এই রমজান মাস আমাদের সকলের জন্য ফায়দা হাসিল করার একটা অবলম্বন হয় এবং আমরা যাতে এই রমজানে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কারণ আমরা জানি যে আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রমজানের আমাদের বিগত দিনের গুনাহসমূহ মাফ করানোর একটা সুযোগ এবং পুণ্য অর্জনের সওয়াব অর্জনের জন্য একটা মোক্ষম সময়। কাজেই আমরা আমাদের বিগত জীবনের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে এই রমজানে তার মাফ চাইব, ক্ষমা চাইব, করুণা চাইব, রহমত চাইব নিজের জন্য এবং আমাদের দেশের জন্য এবং আমাদের জাতির জন্য, যাতে আমাদের দেশটা উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। এবং এই রমজানে সরকারকে একটা জিনিস খেয়াল রাখতে হবে মূল্য বৃদ্ধি নিয়ে, যেটা জনগণের জন্য ভোগান্তি হয়ে না দাঁড়ায়। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই নতুন সরকারের নতুন মন্ত্রিসভা। তারা শপথ নিয়েছেন গতকাল এবং এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক থাকতেই পারে। কারণ আমাদের দেশে বাক স্বাধীনতার সূত্র ধরে অনেকে অনেক ধরনের ইরেলেভেন্ট আলোচনা সমালোচনা করবেই। কিন্তু এর ভিতরে আমি কয়েকটি জিনিস আমার মতামত সকলের সাথে শেয়ার করতে চাই। প্রথমে যে জিনিসটা আমি সত্যি আনন্দিত এবং আশাবাদী, জনাব তারেক রহমান তার মন্ত্রিসভাতে নবীন প্রবীণের যে সংমিশ্রণ ঘটিয়েছেন, এটা আসলে সত্যি প্রশংসনীয়। কারণ এবং যারা অভিজ্ঞ দলের প্রবীণ নেতা যারা, তাদেরকে তার উপদেষ্টা হিসেবে রেখেছেন, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং ধারণা করা হচ্ছে তার উপদেষ্টারা তাদের বিগত অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনীতি, দীর্ঘদিনের কয়েকবারের রাষ্ট্র পরিচালনার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে তারা সঠিক পথে জনাব তারেক রহমানকে পরামর্শ উপদেশ দিবেন এবং পথ চলাতে সহযোগিতা করবেন। আর নবীন যারা এসছে তাদের দম্ভ নয়, অহংকার নয়, তাদেরকে কাজ শিখতে হবে এবং কাজ শেখার সুযোগ দিতে হবে। অনেকে এখানে সমালোচনা করেন যে নবীনরা জানে না কিছু, এই সেই। বাট আমার কথা হচ্ছে, কেউ তো ডে ওয়ান থেকে কোনো কিছু জানে না। তাদেরকে সুযোগটা না দিলে তারা তো শেখার কোনো সুযোগ রইল না। কাজেই তারা আগ্রহ নিয়ে দেশকে সেবার জন্য, জনগণকে সেবার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের স্বার্থে কাজ শেখার এবং তাদের দায়িত্ব পালনের চেষ্টা করবেন, সেটা আশা রাখি। এবং যারা মন্ত্রিসভায় যারা প্রবীণ আছেন, যারা এর আগে ছিলেন, তারা তাদের পুরনো অভিজ্ঞতা দিয়ে তাদের বিগত দিনের ভুলভ্রান্তিগুলোকে বিবেচনায় রেখে তারা সামনে সুন্দরভাবে যাতে রাষ্ট্র পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, সেই প্রত্যাশায় আমাদের সকলের থাকবে। আরেকটা জিনিস যেটা সমালোচিত হচ্ছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা টেকনোক্র্যাট হিসাবে মন্ত্রিসভায় আছেন। এটা থাকতেই পারে, এটা কারণ বিএনপি একসময় এই উপদেষ্টার অপসারণ চেয়েছিলেন, কিন্তু আজকে সে বিএনপিরই মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত হলো। তো কথাটা হচ্ছে, এখন সরকার জানেন, নিশ্চয়ই সরকার এটা বিবেচনা করার আগে এটা যাচাই বাছাই করেছেন। আমরা এবং জনগণ এইটা সকলেই একটু আশ্চর্য হয়েছেন এবং তারা ভাবতে পারেননি এবং সেজন্য তারা অনেকেই সমালোচনা করছেন। কিন্তু সামনের দিনগুলো রয়েছে, আমরা দেখব যে তার পারফরমেন্স কীরকম হয় এবং সে দেশের
ফরেন পলিসি এবং কূটনীতিক কর্মকাণ্ডে কতটুকু ভূমিকা রাখতে পারেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং প্রেসিডেন্ট খালেদা জিয়ার সে যেই আদর্শ এবং দৃষ্টিভঙ্গি ছিল পররাষ্ট্রনীতি নিয়ে, সেইটাকে উনি পার্সু করে বাংলাদেশের সবার আগে বাংলাদেশ এই ইন্টারেস্টটাকে সামনে রেখে দেশকে সামনে নিয়ে যাওয়ার গ্লোবাল আন্তর্জাতিক পর্যায়ে চেষ্টা করবেন, সেটা আমরা আশা করি। সো সেই জন্য আমার মনে হয় এখন সমালোচনা না করে আমরা দেখব যে উনি কীরকম কাজ করছেন। আর যদি বিতর্কিত কিছু হয়, এটা আমরা সবাই জানি, এই সরকার বলেন, অন্যান্য মন্ত্রী বলেন, কেউ যদি দেশের স্বার্থবিরোধী কিছু কাজ করে, আমরা বিগত 16 বছরে দেখেছি স্বৈরাচারী সরকার দেশের স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, জনগণের স্বার্থকে বিকিয়ে দিয়ে। ওই ধরনের যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে তো আবার বিপ্লব আন্দোলন এগুলো হতেই থাকবে, দেশে সংকট বৃদ্ধি পাবে, আমাদের দেশ সামনের দিকে এগোতে পারবে না। সেই জন্য সরকারের এগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে, এবং এই মন্ত্রী এমপি যারা আছে তাদের মধ্যে দুর্নীতির ব্যাপারে সরকারকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে অবশ্যই। কারণ স্বৈরাচারের কোনো গন্ধ, ফেসিবাদের কোনো গন্ধ যেন এই সরকারের গায়ে না লাগে, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি যে স্বৈরাচারের নিপীড়নের কারণেই কিন্তু বিপ্লব হয়েছিল জুলাই 24 সালে, এবং যদি এই ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি ঘটে, তাহলে বারবার এই ধরনের বিস্ফোরণ ঘটতেই থাকবে এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ, আমাদের দেশের জনগণ। সেজন্য আমরা সংকট চাই না, আমরা সংকট থেকে উত্তরণ চাই এবং দেশের উন্নতি চাই, জনগণের সুখ শান্তি চাই, জনগণের প্রত্যাশা এবং স্বপ্ন পূরণ হোক, এটাই আমরা চাই। নূতন ধারার রাজনীতি চালু হোক, সেটাই আমরা চাই। বিরোধী দল তাদের গণতান্ত্রিক ধারায় তাদের যে কাজ, সেই কাজ তারা করবে, সরকারকে সমালোচনা করবে। কিন্তু আমার কথা হচ্ছে, বিরোধী দল, সরকারি দল, তারা কোনো শত্রু নয়। এরা আদর্শগত হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সকলকে একসাথে কাজ করতে হবে। আমরা আমাদের দেশের বাইরে, আশেপাশে দেশ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশে যদি আমরা তাকাই, বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থের বিরুদ্ধে, জাতীয় নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সবাই কিন্তু এক। দলের আদর্শগত পার্থক্যের কারণে তারা তাদের নীতি ভিন্ন হতে পারে, তাদের বয়ান ভিন্ন হতে পারে, তাদের বক্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু এরা কেউ একে অপরের শত্রু নয়। সেজন্য আমার খেয়াল থাকবে, আমার বলার থাকবে যে একদল আরেক দলের বিরুদ্ধে, সরকার বিরোধী দলের বিরুদ্ধে, বিরোধী দল সরকারের বিরুদ্ধে একটা শত্রু মনোভাবাপন্ন অ্যাটিচিউড নিয়ে যেন কর্মকাণ্ড পরিচালনা না করে, বরং সহযোগিতার হাত বাড়িয়ে দেশের উন্নতির জন্য একসাথে কাজ করবে, সেটাই জনগণের প্রত্যাশা। আমাদের দেশে নতুন ধারার রাজনীতি শুরু হোক, সবাই কিন্তু সেইটাই চায়। এবং আমরা এর ভিতরে জনাব তারেক রহমানের যে কয়েকটা রাজনৈতিক শিষ্টাচার বা অন্যান্য স্টেপ আমরা লক্ষ্য করছি, জনগণ আশাবাদী। কাজেই জনগণকে হতাশ করা যাবে না। সরকারের অনেক চ্যালেঞ্জ, জনাব তারেক রহমানের অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে ধীর স্থিরভাবে এবং জনগণের স্বার্থকে, স্বপ্নকে সামনে রেখে। সরকার আবার এমন পর্যায়ে যেন বিরোধী দল যেরকম একটা সংযত আচরণ করবে, সমালোচনা করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কোনো ভায়োলেন্স এবং মারামারি, হানাহানি, এই ধরনের আক্রমণ, এই ধরনের পর্যায়ে যাবে না। একই সাথে সরকারও দমন নিপীড়নের কোনো নীতি ফেসিবাদের মতো, স্বৈরাচার মতো অবলম্বন করবে না বিরোধী দল বা বিরোধী মতের লোকগুলোর উপর, সেটা আমরা আশা করব। একই সাথে আমি বলবো, আমাদের দেশে কিছু মিডিয়া, কিছু আলোচক, সুশীল, তারা বিভিন্নভাবে সমালোচনা এবং বিতর্কে লিপ্ত হন, যেখানে সরকারকে উস্কিয়ে দেওয়া হয়
বা বিরোধী দলগুলোকে উস্কিয়ে দেওয়া হয় একে অপরের বিরুদ্ধে। তো আমি সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারকে বলবো যে কারো উস্কানিতে মিথ্যা বয়ান তৈরি করে আবার আমাদের দেশকে বিভাজনের দিকে যেন ঠেলে দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন মৃত্যুর আগ পর্যন্ত জনাব তারেক রহমানের মা বেগম খালেদা ছিলেন শুধু বিএনপির জন্য নয়, আমরা লক্ষ্য করেছি উনি প্রমাণ করেছেন যে পুরো বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ঐক্যের এক প্রতীক হয়ে উনি দাঁড়িয়েছিলেন। সেই জন্য আমরা দেখেছি ওনার জানাজায় কী ধরনের জনসমাগম হয়েছিল এবং ওনার অসুস্থতার সময় দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত মসজিদ মন্দির সব কিছুতে তার জন্য, তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়েছিল। কাজেই এগুলো কিন্তু মানুষের অন্তর থেকে আসে, এগুলো জোর করে আদায় করা যায় না। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এগুলো আদায় করতে হলে জনগণের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হবে। জনগণ বুঝবে যে সরকার জনগণের জন্য কাজ করছে কিনা। মিথ্যা বয়ান তৈরি করে জনগণের ভিতরে যেন পুরনো বয়ান টেনে এনে জনগণের মাঝে যাতে বিভাজন তৈরি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই সরকারের পথ চলা পবিত্র মাস রমজান মাসে আমরা আশা করি এই সরকার আমাদের সকলের আশা পূরণের জন্য সুস্থ গণতন্ত্র অনুশীলন করে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে দেশকে একটি সুন্দর প্রত্যাশার স্টেজে নিয়ে যাবেন, সেটাই আশা করি। সকলে ভালো থাকুন। আমাদের দেশ উত্তরোত্তর উন্নতির দিকে চলে যাক, শান্তি শৃঙ্খলা বিরাজ করুক। সরকার যেই সংস্কারগুলো আমাদের দেশের জন্য দরকার, এই সংস্কারের গুলো বাস্তবায়ন করার জন্য যখন অগ্রসর হবে, তারা প্রতিশ্রুতিবদ্ধ, জনগণ তাকিয়ে আছে। কাজে আমরা সংস্কার এবং 24 সালে বা বিগত 16 বছরে স্বৈরাচারের সহযোগী এবং তাদের যেসব সন্ত্রাসী অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলে ভালো থাকুন। সালাম আলাইকুম।